गुड मॉर्निंग स्टूडेंट्स। आज के बेंगली लैंग्वेजे पत्र लिखन दिए तुम्हारे क्लास शुरू होबे। अर्थात पत्र लिखन एक चैप्टार तुम्हारे रयेछे, सेई चैप्टारटी होच्छे 20 नम्बर। अर्थात चैप्टार नम्बर 20 दिए क्लास शुरू करी। तो पत्र लिखन अर्थात कि ना चिठी लेखा। तो चिठी आमरा कखन लिखी एबं केनई बा लिखी ना, धरो दूरेर किछु परिचित मानुष आछे बा दूरे किछु आत्मीय स्वजन आछे, तो तादेर उद्देश्ये आमरा एई चिठी लेखा शुरू करी बा चिठी लिखते बसि। केन ना तारा केमन आछे ना आछे बा आमराई बा केमन आछि ना आछि, अर्थात जे चिठी लिखछे से केमन आछे ना आछे तार समस्त कुशल संबाद एवं जाके लिखछे तारो समस्त कुशल संबाद, अर्थात से केमन आछे ना आछे এই সমস্ত জানার জন্য আমরা চিঠি লিখি। তাহলে কি দাঁড়ালো না, চিঠি হচ্ছে মনের আদান প্রদানের একটি সুন্দর মাধ্যম। তাহলে চিঠির মাধ্যমে যেমন আমরা খবর নিতেও পারি আবার খবর জানতেও পারি। তাহলে চিঠি হচ্ছে মনের আদান প্রদান, অর্থাৎ আমাদের মনে কি চলছে না চলছে সেই সমস্ত আদান প্রদান, অর্থাৎ দেওয়া এবং নেওয়া এর হচ্ছে একটা সুন্দর মাধ্যম, যেটা এখন তোমরা ইউজ করো হোয়াটসঅ্যাপ হিসেবে, তাই না? তো এখন মোবাইল চলে আসার পরে চিঠি ফিঠি লেখা তো আমরা অনেকে ভুলেই গেছি, কিন্তু চিঠি হচ্ছে একটা খুব সুন্দর মাধ্যম যেখানে পুরোপুরি সুন্দরভাবে নিজের মনের ভাবকে প্রকাশ করা যায়। তো যাই হোক, হোয়াটসঅ্যাপ হোক আর যাই হোক, চিঠি কিন্তু চিঠি, পত্রলেখন কিন্তু পত্রলেখনের জায়গাতেই থাকবে, সেখান থেকে কিন্তু সেটাকে সরানো যাবে না। তো পত্র লিখন যেটি, সেই পত্র লিখনকে 4টি ভাগে ভাগ করা যায়। সেটি কি কি না, ব্যক্তিগত পত্র, আমন্ত্রণ পত্র, ব্যবসায়িক পত্র, আবেদন পত্র। ব্যক্তিগত পত্র, আমন্ত্রণ পত্র, ব্যবসায়িক পত্র, আবেদন পত্র। দেখো এই যে 4 ধরনের যে পত্র লিখন হতে পারে, তো সেটা তো আমাদের জানা হয়ে গেল। এবার কি পারপাসে না কখন আমরা এই চিঠিগুলি বা পত্রগুলি লিখি, তা দেখো প্রথমে ব্যক্তিগত পত্র, অর্থাৎ পারিবারিক খোঁজ খবর নেওয়ার জন্য যে চিঠিটা লেখা হয় সেটাকে আমরা বলতে পারি ব্যক্তিগত পত্র। তারপরে আমন্ত্রণ পত্র, অর্থাৎ পূজা পার্বণ অনুষ্ঠান কোনো কিছু হতে গেলে আমরা যে আমন্ত্রণ জানিয়ে যে পত্রগুলি লিখি সেই পত্রগুলিকে বলা হচ্ছে আমন্ত্রণ পত্র। আর ব্যবসায়িক পত্র কি না, ব্যবসা সংক্রান্ত বিভিন্ন প্রয়োজনে বা ব্যবসায়িক প্রতিষ্ঠানের কাছে যখন অনেক সময় চিঠি লেখার প্রয়োজন হয়ে পড়ে তখন সেইটাকে বলা হচ্ছে কি না ব্যবসায়িক পত্র। আবেদনপত্র অর্থাৎ অফিসিয়াল যে লেটারগুলোকে বলা হচ্ছে সেটা আবেদনপত্র। এগুলো আমরা কোথায় কিসের জন্য লিখি না, ধরো বিদ্যালয়ে বা অফিস আদালতে নিজের বক্তব্য জানিয়ে এই যে চিঠি লিখি সেই চিঠিকে বলা হচ্ছে আবেদন পত্র। অর্থাৎ আত্মীয় স্বজন পরিচিত মানুষদের মধ্যে যোগাযোগ রাখতে বা তাদের নিজেদের মনোভাব জানতে বা নিজেদের মনোভাব প্রকাশ করতে যে পত্র লেখা হয় সেই পত্রকে বলা হচ্ছে ব্যক্তিগত পত্র। আমন্ত্রণ পত্র অর্থাৎ পূজা পার্বণ উৎসব অনুষ্ঠানের জন্য যে নিমন্ত্রণ আমরা করি, অর্থাৎ নিমন্ত্রণ জানিয়ে যে পত্রটি লেখা হয় সেই পত্রটিকে বলা হয় আমন্ত্রণ পত্র। আমরা লিখি না পূজা পার্বণ এলে অতিথিকে বা আমাদের আত্মীয় স্বজনকে চিঠি লিখে আহ্বান করি বা চিঠি লিখে বলি যে হ্যাঁ এই উৎসব আমার বাড়িতে হচ্ছে, বা জন্মদিন উপলক্ষে যে সেলিব্রেশনটা চলছে তার জন্য চিঠি লিখে আমন্ত্রণ করি, বা বিবাহের জন্য যে চিঠি লেখা হয় আত্মীয় স্বজনকে বা পরিচিতিদেরকে যে পত্রটি লেখা হয় সেই পত্রটি হয়ে গেল আমন্ত্রণ পত্র। এবার ব্যবসায়িক পত্র, ব্যবসা সূত্রের উদ্দেশ্যে যে অনেক সময় ব্যবসায় সমিতি বা প্রতিষ্ঠানকে যে চিঠি লেখা হয় সেই চিঠি হয়ে গেল কি না ব্যবসায়িক পত্র। আর আবেদনপত্র হচ্ছে যে স্কুল অফিস আদালত এসবে এই সমস্ত জায়গায় নিজেদের বক্তব্যকে পেশ করে যে চিঠি আমরা লিখি সেটাকে বলা হচ্ছে আবেদনপত্র। তাহলে এই 4 ধরনের চিঠি মোট কথা তোমাদের জানা হয়ে গেল। তাহলে চিঠি কত ধরনের হয় জানলাম আমরা, চিঠি 4 ধরনের হয়। হলো এইবার
এইবার চলে যাব যে ব্যক্তিগত পত্র। ব্যক্তিগত পত্র যেটা অর্থাৎ প্রথম যে পার্টটি আমাদের, সেই পার্টটি হচ্ছে 6টি অংশ। সেই 6টি অংশ কি না, পত্র লেখকের ঠিকানা। পত্র লেখকের ঠিকানা এটি লিখতে হয় চিঠির একেবারে ডান দিকের উপরের কোণে। ডান দিক অর্থাৎ এই দিক। ধরো এই চিঠি এখানে আমি একটা লিখবো, ধরো এটা একটা পেজ, ঠিক আছে। এই পেজে আমি চিঠিটা যখনই লিখতে শুরু করব তখন পত্র লেখকের ঠিকানা অর্থাৎ আমি কে, কোথা থেকে লিখছি সেটা তো জানানো প্রয়োজন। তার জন্য এই যে ডান দিকের যে কর্নারটা, এই কর্নারে আমরা লিখবো কি না আমাদের নিজেদের ঠিকানা, অর্থাৎ যে চিঠি লিখছে। হয়ে গেল পত্র লেখকের ঠিকানা, অর্থাৎ যে পত্র বা যে চিঠি লিখছে, ডান দিকের ওপরের কোণে। এবার তারিখ, ঠিকানার ঠিক নিচে তারিখটি লিখতে হবে, অর্থাৎ এখানে ধরো আমি আমার ঠিকানা লিখলাম, তার নিচে যেদিন চিঠিটা লিখবো সেই ডেটটা লিখে দিতে হবে। সম্ভাষণ অর্থাৎ আমি যাকে চিঠি লিখছি তাকে সম্ভাষণ করতে হবে। কি হিসেবে, যদি আমি বড়দের চিঠি লিখি তাহলে শ্রীচরণেষু বলে লিখবো, বা শ্রীচরণ কমলেষু বা পরম পূজনীয় বলে এরকম একটা সম্ভাষণ দেব। বা যদি ছোটদের উদ্দেশ্যে লেখা হয় তাহলে বলতে হবে যে স্নেহের বা কল্যাণী ও কল্যাণিয়া ইত্যাদি। তাহলে সম্ভাষণ অর্থাৎ একটা সম্ভাষণ, এই যে বাঁ দিক থেকে মোট কথা এবার চিঠি লেখা শুরু করতে হবে, ঠিক আছে। তো বাঁ দিক থেকে তোমাদের ব্যক্তিগত চিঠির ক্ষেত্রে কিভাবে করতে হয় সেটা আমি তোমাদের পরে বলে দিচ্ছি। যেমন ধরো দিদিকে বা দাদাকে পরীক্ষায় ভালো রেজাল্ট করেছো তার জন্য চিঠি লিখবে, তাহলে এখানে লিখবে শ্রীচরণেষু দিদি বা শ্রীচরণেষু বাবা, পূজনীয় বাবা, অর্থাৎ গুরুজনদের উদ্দেশ্যে, যারা বড় তাদের উদ্দেশ্যে যদি আমি চিঠি লিখি তখন লিখবো যে শ্রীচরণেষু বাবা বা মা, পূজনীয় দাদা বা দিদি, এই ধরনের, বা শ্রীচরণ কমলেষু। হয়ে গেল সম্ভাষণ যে কি সেটা আশা করি তোমাদের ক্লিয়ার হলো। এরপর আমরা চলে যাব মূল পত্র, অর্থাৎ এবার মূল অংশে চলে যাব। মূল আমার বক্তব্যটা কি, আমি কিসের জন্য চিঠিটা লিখছি, অর্থাৎ এখানে পত্র লেখক তার বক্তব্য পেশ করবেন, অর্থাৎ বিষয়টি, আসল বিষয়টি, ঠিক আছে। তাহলে এই যে ডান দিকে আমি লিখবো সম্ভাষণ, এরপরে আমি এখান থেকে আমার আসল বক্তব্য অর্থাৎ মূল পত্র শুরু করে দেবো, আসল বিষয়বস্তুটি কি। হয়ে গেল। এরপর আছে 5 নম্বর যেটি, সেটি হচ্ছে অধনামা ও স্বাক্ষর। চিঠি শেষ করার পরে গুরুজনদের কাছে বিনীত বা নিবেদক এই কথাটি অবশ্যই লিখতে হয়। ছোটদের কাছে হলে আশীর্বাদক, বা বন্ধু বান্ধবদের কাছে হলে প্রীতিমুগ্ধ, এইভাবে লিখতে হবে। অপরিচিত লোকের কাছে হলে বিনীত, ভবদীয়, এই ধরনের। আর যদি শিক্ষক শিক্ষিকার কাছে চিঠি লেখা হয় তাহলে আপনার একান্ত অনুগত ছাত্র বা ছাত্রী ইত্যাদি। এগুলি লেখার পরে পত্র লেখকের নিজের নামটি অবশ্যই লিখতে হবে। আর চিঠি শেষ করার আগে ইতি দিয়ে শেষ করতে হবে। ইতি শব্দের অর্থ অর্থাৎ শেষ, অর্থাৎ চিঠি শেষ হলো, চিঠিটি শেষ হলো, ঠিক আছে। তো এই হয়ে গেল তোমাদের অধনামা বা স্বাক্ষর। অর্থাৎ কি, অধনামার যা ব্যাপারটা আমরা তাহলে কি জানলাম না, ধরো আমার যে চিঠিটা লেখা শেষ হয়ে গেল, তো সেখানে হঠাৎ করে তো শেষ করে দিতে পারি না, তাহলে সেটা একটা খাপছাড়া হয়ে যায়। তাহলে কি লিখবো, সেখানে বিভিন্ন শব্দ ইউজ করা যায়, যেমন বিনীত বা বিনীতা, বা এখানে লেখা যেতে পারে নিবেদক, অর্থাৎ যে নিবেদন করলো, মূল বিষয়বস্তুটি যে নিবেদন করলো তাকে বলা হচ্ছে নিবেদক। তাহলে নিবেদক, বিনীত, বিনীতা ইত্যাদি এই সমস্ত লিখে তারপরে যদি বন্ধু বান্ধবদের কাছে চিঠি লেখা হয় তাহলে প্রীতিমুগ্ধ, এইটি। অর্থাৎ এইখানে ধরো আমরা চিঠি লিখছি, চিঠি লেখা শেষ হয়ে গেল, এই যে পোর্শনটা, এই পোর্শনে এখানে আমি লিখবো যে বিনীত বা নিবেদক বা প্রীতিমুগ্ধ দিয়ে নিজের নাম। অর্থাৎ আমি ধরো কাউকে চিঠি লিখছি, তাহলে এখানে আমি আমার নাম নিবেদক লিখলাম, এখানে আমি আমার নাম লিখে দিলাম, ঠিক আছে। তাহলে বোঝা গেল যে হ্যাঁ স্বাক্ষর, অর্থাৎ যে তুমি তোমার যে নামটি লিখছো সেইটাকেই বলা হচ্ছে স্বাক্ষর। হয়ে গেল। তাহলে অধনামা অর্থাৎ কি, চিঠি লেখার শেষে তোমাকে একটি লিখে দিতে হবে একটি শব্দের দ্বারা, যে বিনীত, নিবেদক এই শব্দের দ্বারা লিখে দিতে হবে যে এটি হচ্ছে অধনামা, এবং স্বাক্ষর অর্থাৎ তোমার নামটি। হয়ে গেল, ক্লিয়ার। এইবার 6 নম্বর যেটা হচ্ছে প্রাপকের নাম ও ঠিকানা। প্রাপকের নাম ও ঠিকানা, পোস্টকার্ডে যদি চিঠি লেখো সেখানে অর্থাৎ কি না অ্যাড্রেস,
প্রাপক অর্থাৎ যে পাবে, যে চিঠিটাকে রিসিভ করবে, যে চিঠিটাকে পাবে, তার ঠিকানা অবশ্যই লিখতে হবে। ঠিকানা কিন্তু পুরো ডিটেলস থাকা চাই, সেখানে থাকবে নাম, ঠিকানা, পিন নম্বর, সবটাই কিন্তু পরিষ্কারভাবে থাকতে হবে, তা না হলে কিন্তু সেখানে চিঠি যাবে না। অর্থাৎ চিঠি লেখা হয়ে গেল, সবই লেখা হয়ে গেল, শেষে যদি ঠিকানাটাই ঠিকঠাক না থাকে তাহলে সে যে উদ্দেশ্যে চিঠিটা লেখা হচ্ছিল সেটাই অপূর্ণ থেকে যাবে। ঠিক আছে, তাহলে পোস্টকার্ডের চিঠি লিখলে নির্দিষ্ট জায়গায় বা খামে চিঠি যেখানেই লেখো না কেন অবশ্যই সেখানে নাম, ঠিকানা, পিন কোড পরিষ্কার করে, পিন কোড অর্থাৎ পিন নাম্বার পরিষ্কার করে সেখানে লিখে দিতে হবে। হয়ে গেল। তাহলে এই যে অন্য অংশগুলি একই রকম থাকে। তাহলে চিঠির যে 6টি অংশ, সেই 6টি অংশকে অবশ্যই আমাদের লক্ষ্য করতে হবে। যে কোনো একটি বাদ চলে গেলে সেখানে কিন্তু মার্কস কাটা যাবে। ধরো 6 আছে এখানে চিঠি, 6টি পার্ট আছে, অর্থাৎ 6টি অংশ। এই 6টি অংশের মধ্যে যদি কোনো একটি বাদ দিয়ে দিলে তাহলে সেখানে কিন্তু 1 নম্বর চলে গেল তোমাদের। ঠিক আছে, তাহলে অবশ্যই এই 6টি অংশকে অনুসরণ করে চিঠি লেখা শুরু করতে হবে। তাহলে প্রথমটি কি হয়ে গেল না, প্রথমটি হয়ে গেল পত্র লেখকের ঠিকানা, অর্থাৎ আমার ঠিকানা ডান দিকে হয়ে গেল। তারপরে আমি শুরু করব সম্ভাষণ, যাকে লিখছি তাকে সম্ভাষণ করব। তারপরে আমি লিখব যে চিঠির, তারপরে এখানে তারিখ লিখবো, আমার ঠিকানা লেখার পর তারিখ, তারপরে সম্ভাষণ শুরু হবে, সম্ভাষণের পরে মূল বিষয় লিখতে শুরু করব, তারপরে অধনামা, তারপরে স্বাক্ষর, তারপরে প্রাপকের ঠিকানা। ঠিক আছে, তাহলে খামের উপরে বা পোস্টকার্ড সে যাই হোক না কেন সেখানে অতি অবশ্যই ঠিকানা লিখে দিতে হবে। তো তোমাদের যে চিঠিগুলি আছে সেই চিঠিগুলি কী কী আছে আমি পরে আলোচনা করছি। মোট কথা এই 6টি বিষয় কিন্তু অতি অবশ্যই থাকতে হবে। এর মধ্যে যদি একটি বিষয় না থাকে, ধরো প্রাপকের ঠিকানা লিখলে না লেখার সময়, বা মূলপত্র এই বিষয়টি লিখলে না, সেখানে কিন্তু তাহলে মার্কস কাটা যাবে। ঠিক আছে, ডিডাকশন হয়ে যাবে সেখানে। তো সেই জন্য মনে রেখো যে 6টি অংশ কিন্তু অতি অবশ্যই ভালো করে উল্লেখ করতে হবে। ধরো তুমি হয়তো সম্ভাষণ লিখলে না, দিয়ে তারপর তুমি বললে ম্যাম আমি তো চিঠিটা পুরোটাই লিখেছি এবং শেষও করেছি, খুব সুন্দরভাবে গুছিয়ে লিখেছি, যদি সেখানে 10 থাকে তো তুমি পাবে 9। কারণ কি না, সেখানে তুমি সম্ভাষণ লেখেনি। জাস্ট এক্সাম্পল হিসেবে তোমাদের বুঝিয়ে দিলাম। তো যে কোনো ক্ষেত্রে যদি একটি পয়েন্ট বাদ যায়, একটি পয়েন্ট যদি তোমরা ছেড়ে দাও তাহলে কিন্তু তোমাদের সেখানে মার্কসও চলে গেল। ওকে, যতই চিঠিটাকে পরিপূর্ণ করে লেখো না কেন। ঠিক আছে, এইবার তোমাদের যে টপিকগুলো আছে চিঠি সেগুলি নিয়ে আমরা আলোচনা করবো। ওকে, এইবার যে তোমাদের টপিকগুলো আছে চিঠি লেখার যে টপিকগুলো যেগুলো দেওয়া হয়েছে সিলেবাসে, সেটি হচ্ছে প্রথম হচ্ছে যে বার্ষিক পরীক্ষার ফল করে তুমি 2য় শ্রেণী থেকে 3য় শ্রেণীতে উঠেছো, এই কথা জানিয়ে তুমি তোমার দিদিকে চিঠি। তো এই যে পরীক্ষায় পাস করেছো তার ফল জানিয়ে দিদিকে চিঠি, তাহলে এই যে দিদিকে চিঠি লেখা এটা হয়ে গেল কি না ব্যক্তিগত পত্র। তাহলে ব্যক্তিগত পত্রের ক্ষেত্রে যা যা বললাম 6টি অংশ, সেই 6টি অংশ তোমাদের মেনে চলে সেই চিঠিটি লিখতে হবে। প্রথমে দিদি দিয়ে সম্ভাষণ শুরু হবে, নিজের ঠিকানা, ডেট, মূল বক্তব্য বা মূল বিষয়, তারপরে অধনামা, স্বাক্ষর এবং প্রাপকের ঠিকানা, অর্থাৎ দিদিকে যে লিখছে সেই দিদির ঠিকানা হয়ে গেল এই চিঠিটি। এরপরে যে টপিকটি আছে যে কোথাও বেড়াতে গেছো, সেই জায়গা থেকে বেরিয়ে এসে বান্ধবীকে চিঠি। তো এইটাও সেই ব্যক্তিগত চিঠির পর্যায়ে চলে গেল, বান্ধবীকে চিঠি লিখছো, অর্থাৎ প্রথমে তুমি তোমার ডান দিকে নিজের ঠিকানা, ডেট, তারপরে বন্ধুকে সম্ভাষণ করবে প্রিয় কাকলি বা প্রিয় কোনো একটা নাম দিয়ে, বন্ধুকে সম্ভাষণ প্রিয় দিয়ে শুরু করলেই হবে। মূল বক্তব্য, তারপরে হচ্ছে অধনামা বা স্বাক্ষর এবং তারপরে প্রাপকের ঠিকানা, অর্থাৎ বন্ধুর বা বান্ধবীর ঠিকানাটা খুব ভালো করে সুন্দরভাবে দিতে হবে। ঠিক আছে, অর্থাৎ কোথাও জায়গায় ঘুরতে গেছো, ধরো দীঘায় বা পুরী কোথাও একটা ঘুরতে গেছো, সেইখানকার সমস্ত বর্ণনা মূল যে বিষয় সেই বিষয়ের মধ্যে তুমি ফুটিয়ে তুললে। বা এর আগে যেটা বললাম যে ফল ভালো করেছো, দিদিকে চিঠি দেবে। তো যে যে পারপাসে চিঠিটা লিখছো, অর্থাৎ পরীক্ষায় খুব ভালো ফল করেছো, ভালো রেজাল্ট হয়েছে, কীভাবে হলো, কীরকমভাবে তুমি পড়াশোনা করেছিলে এবং
বাকি সবার রেজাল্ট কেমন হলো, তার থেকে তোমার রেজাল্ট কতটা ভালো হয়েছে, কতটা পার্সেন্টেজ তুমি পেয়েছো, এই সমস্ত বিষয়বস্তুটি থাকবে তোমাদের মূল ভাবে, অর্থাৎ মূল বিষয়। তারপরে আরেকটি চিঠি তোমাদের আছে, যেটি হচ্ছে যে বিদ্যালয়ে সরস্বতী পুজোর আমন্ত্রণ পত্র জানিয়ে আমন্ত্রণ পত্র তৈরি করো। অর্থাৎ কি না, প্রত্যেকটি বিদ্যালয়ে যেমন সরস্বতী পুজো হয়, সেই সরস্বতী পুজো করবার আয়োজন যেমন একদিকে চলে, সেরকম আমন্ত্রণ পত্র লেখা শুরু হয়ে যায়। অর্থাৎ নিমন্ত্রণ করতে হয় কিছু ব্যক্তিদেরকে, তো তাদের উদ্দেশ্যে সেই পত্রটি রেডি করে রাখতে হয়। তো সেইটাই হচ্ছে এই আমন্ত্রণ পত্রের পর্যায়ে পড়ছে। তো ধরো সরস্বতী পুজো বিদ্যালয়ে হচ্ছে, ওপরে একটা হেডিং দেওয়া হলো শিশু সরস্বতী নমঃ দিয়ে, তারপরে সুধী, অর্থাৎ আমন্ত্রণ পত্র তুমি জানাচ্ছ, সুধী বলে শুরু করবে। অর্থাৎ কি দাঁড়ালো এখানে না, সম্ভাষণ জানালাম কি না সুধী দিয়ে, দিয়ে কবে কি পুজো হচ্ছে না হচ্ছে বিষয়বস্তুর মধ্যে দিয়ে দিলাম, কোন দিন কোন ডেটে কখন পুজোটা হচ্ছে সেই পুজোর সমস্ত কিছু আমি লিখে দিলাম, দিয়ে তারপরে তাকে আসতে অনুরোধ করা হলো আসার জন্য। অর্থাৎ এটা লিখে দিতে হবে যে সবান্ধবে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে সার্থক করে তুলুন। এই হয়ে গেল, খুব ছোট্ট লেখা, এটা একদম সংক্ষেপে হবে আমন্ত্রণ পত্র। তারপরে যেটা কমপ্লিট করতে হয় আমাদের, সেটা হচ্ছে অধনামা দিয়ে এবং স্বাক্ষর দিয়ে। স্বাক্ষর এখানে তো একজন হবে না, এখানে ছাত্রী বা ছাত্রবৃন্দ, কারণ সবাই মিলে পুজোটা করছে, তো ছাত্রবৃন্দ বা ছাত্রীবৃন্দভাবে সে সম্ভাষণটা যেমন শুরু হলো এদিকে, এদিকে স্বাক্ষরটাও সেরকম হবে। তারপরে যাকে চিঠি লেখা হচ্ছে, অর্থাৎ এখানে তো কোনো একজনকে তো পার্টিকুলার চিঠিটা লেখা হয় না, তাই কোথা থেকে হচ্ছে সেটা দিয়ে দিতে হবে। যে বজবজ, এখানে তোমাদের যে যেটা দেওয়া আছে যে বজবজ 1 মাঘ 1420 বঙ্গাব্দ, এটা একটা ডেট দেওয়া আছে এখানে। এখানে তো আলাদা করে কোনো অ্যাড্রেস হবে না, যে ধরো একসঙ্গে প্রচুর আমন্ত্রণ পত্র লেখা হলো, একজন একজন করে ছাত্রছাত্রীর প্যারেন্টসদেরকে দেওয়া হয়ে গেল, পাঠানো হয়ে গেল, তো সবার ঠিকানা সেখানে তো সম্ভব নয়, তাই জন্য সেখানে একটা ডেট উল্লেখ করে দেওয়া হবে। এবার অনুষ্ঠান সূচি, অর্থাৎ তোমাদের বিদ্যালয়ে যদি পুজো হচ্ছে তাহলে কখন কিভাবে হচ্ছে, কটার সময় বা পুষ্পাঞ্জলি হবে, তবে না সবাই বুঝতে পারবে, তবে সবাই সেই মতো রেডি হয়ে আসবে। পুষ্পাঞ্জলি কখন হবে, প্রসাদ বিতরণ কখন হবে, মধ্যাহ্ন ভোজন যেটা সেটা কখন হবে, সমস্ত কিছু সময়সূচি দিয়ে উল্লেখ করা থাকবে। অনুষ্ঠান সূচি বলে সেটি হেডিং হচ্ছে অনুষ্ঠান সূচি। আরতি বা কখন হবে, বিচিত্র অনুষ্ঠানই বা কখন হবে, সন্ধ্যাবেলায় যে ছোটোখাটো অনুষ্ঠানগুলো হয় সেই অনুষ্ঠানই বা কখন হবে। পরের দিন যেটা হয় সেটা হচ্ছে দধিকর্মা বা প্রতিমা বিসর্জন, সেইটি বা কখন হবে সেইটাও উল্লেখ করে দেওয়া হবে। তবেই সে আসতে পারবে, যে জেনে নেবে যে কখন বিসর্জন হবে, কখন প্রতিমা বিসর্জন হবে, কখনই বা পুজো হবে, কখনই বা দধিকর্মা হবে ইত্যাদি। তো সবটাই জানানো অতি অবশ্যই প্রয়োজন, তবে সে তোমাদের অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে পারবে। ঠিক আছে, তাহলে এই 3টে টপিক যেটা দেওয়া হলো, এই 3টে টপিক নিয়ে আমি তোমাদের আলোচনা করে দিলাম। তোমরা ধীরে ধীরে একটা একটা করে টপিক রেডি করে কপিতে লিখতে থাকো। আর কি করবে না, যেখানে এখানে যে আলোচনাগুলো করা হয়েছে মূল বিষয়বস্তু এখানে যেটা দেওয়া আছে সেটাও তোমরা দেখে নিতে পারো, বা যদি তোমরা কোথাও ঘুরতে গেছো বা তোমাদের রেজাল্টের ফল যদি কাউকে জানানোর প্রয়োজন মনে করো, সেই রকমভাবে তোমরা নিজেদের মতো করে সাজিয়ে গুছিয়ে লিখতে পারো, কিন্তু বক্তব্য কিন্তু অতি অবশ্যই পরিষ্কার হওয়া চাই। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল চিঠির অংশ। কিভাবে চিঠি লিখবে সবটাই তোমাদের জানানো হয়ে গেল। এইবার তোমরা প্র্যাকটিস করতে থাকো বাড়িতে। ঠিক আছে, তাহলে আজকে তোমাদের ক্লাস এখানেই কমপ্লিট হলো।